দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় জটিলতা ও করণীয়। এই বিষয়ে দর্শক সুস্থ সকল সন্তান জন্মদানের প্রত্যাশা একজন গর্ভবতী মার। সবার গর্ভকালীন সময় পুরোটা হয়তো মসৃণ হয় না, কারো কারো ক্ষেত্রে দেখা দেয় জটিলতা। গর্ভকালের একজন মায়ের কি কি জটিলতা দেখা দিতে পারে এবং এই সময় সমাধানে কি করণীয়, এই বিষয়ে আজ আলোচনা করব। এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বেনজির হক পান্না, সহকারী অধ্যাপক পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। এ বিষয়ে পরামর্শ পেতে ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার বেনজির হক পান্না, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। ইতোমধ্যে আমরা গর্ভকালীন মায়ের কি কি যত্ন নিতে হয় এই বিষয়ে আপনার সাথে পূর্বের আমাদের যে পর্বগুলো ছিল সেখানে আমরা আলোচনা করেছি। আজ আমরা জানতে চাই গর্ভকালীন সময়ে যে জটিলতাগুলো হয়ে থাকে এই বিষয়ে। যেহেতু আমরা জানি গর্ভকালীন সময়কে 3টা ভাগে আমরা ভাগ করে থাকি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার আমরা বলে থাকি। প্রথমে শুরু করতে চাই প্রথম ভাগ দিয়ে। প্রথম 3 মাসে আপনারা কি কি জটিলতা পেয়ে থাকেন? ধন্যবাদ। আজকের যে বিষয় গর্ভকালীন জটিলতা, এটা কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি একটা বিষয়, আর গর্ভকালীন জটিলতা সেটা কিন্তু আরেকটা বিষয়। গর্ভকালীন জটিলতা হচ্ছে একটা স্মুথ প্রেগনেন্সি, হঠাৎ করে যে কোনো সময় বিপদগামী হতে পারে। তো আমার কোয়েশ্চেনটা কি, প্রথম 3 মাসে যে ধরনের জটিলতাগুলো আসে, জটিলতা কি এবং প্রেগনেন্সিতে স্বাভাবিক যে সিমটমগুলো কি সেটা আগে আমাদের ভালোভাবে জানতে হবে। যেমন প্রথম 3 মাসে অনেকেই যেটা করে, একটু একটু ভমিটিং হতে পারে, খারাপ লাগছে, অস্বস্তি বোধ যেটাকে আমরা বলি, অস্বস্তি বোধ হতে পারে, তলপেটে একটু একটু ব্যথা অনুভব করতে পারে, ফ্রিকোয়েন্সি যেটা বারে বারে প্রস্রাবের যে বিষয়টা সেটা আসতে পারে, অনেকে কনস্টিপেশনও কমপ্লেন করে, আর অরুচিত একটা স্বাভাবিক বিষয় লেগেই থাকে। এই বিষয়গুলো কিন্তু কোনো জটিলতা নয়, এগুলো প্রেগনেন্সিতে হবেই, ইনএভিটেবল হতেই পারে। কিন্তু জটিলতা কখন হবে? যখন একটা মেয়ে অনেক বেশি বমি করছে এবং বমি করতে গিয়ে সে দেখা যাচ্ছে কিছুই খেতে পারছে না, কিছু যদি না খায় এবং তার যদি এভাবে বমিটিং হতেই থাকে, তাহলে কি ইলেকট্রোলাইটটা তো ইমব্যালেন্স হচ্ছে, তখন কি হবে, ও একটু অস্বাভাবিক আচরণ করবে। এটা একটা জটিলতা। ব্লিডিংয়ের একটা বিষয় আছে। আমরা জানি প্রেগনেন্সি মানেই কোনো রকম ব্লিডিং হবে না, কিন্তু যদি দেখা গেল যে প্রথম 3 মাসেই তার একটু একটু করে ব্লিডিং হচ্ছে, সেটার পজিটিভ কিছু বিষয়ও থাকতে পারে, নেগেটিভ। যেমন পজিটিভ না, ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হলে সেটাকে আমরা নর্মালি নিতে পারি। আর অনেক সময় থ্রেটেন্ড অ্যাবর্শন হয়, যে বাচ্চা আছে বাট বাচ্চার হয়তো কোনো হরমোনের ডেফিসিয়েন্সি হচ্ছে, মায়ের রেস্টের অভাব হচ্ছে, সেজন্য ব্লিডিং, ওটা থ্রেটেন্ড, ওটাও কিন্তু কারেকশন। বাট যদি বেশি ব্লিডিং, বেশি ব্যথা, এটা জটিল হয়ে গেল। ভমিটিংয়ের বিষয়টা বলেছি আগে, আবার বললাম যেটা প্রস্রাবের যে ব্যাপারটা, যে খেতে পারছে না, পানি খেতে পারছে না, পানি খেলেই বমি হয়, তখন তার কি আবার বারবার ফ্রিকোয়েন্সি হচ্ছে, তখন একটা সময় ইনফেকশন হতে পারে। ইনফেকশন হলে কিন্তু অ্যাবর্শনের চান্স বেড়ে যাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে জটিলতা। এই সকল জটিলতা আপনারা সাধারণত রোগীদের মধ্যে পেয়ে থাকেন। একটু জানতে চাই, আপনি বলছিলেন রক্তশূন্যতা নিয়ে, যে সকল মায়েদের এই সময় রক্তশূন্যতা হয়, তবে যারা আগে থেকে অ্যানিমিক বা যাদের আগে থেকে রক্তশূন্যতা আছে, তারা কি ধরনের প্রতিরোধ, এই ব্যাপারটা যাতে না ঘটে তারা কি করবেন? তারা যে রক্তশূন্যতা খুব কমন একটা বিষয়, আমাদের দেশের মেয়েদের তো রক্তশূন্যতা সবাই থাকে, প্রেগনেন্সির আগেও থাকে, পরেও থাকে। তো যার আগে থেকে এরকম রক্তশূন্যতার সমস্যা আছে, সে একটু প্রেগনেন্সি নেয়ার আগে প্রি কনসেপশনাল কাউন্সেলিং একটা বিষয় আছে, ডক্টরের কাছে এমনিতেই যাওয়া, গিয়ে তার প্রেগনেন্সিটা মানে প্রেগনেন্সি নিতে চাচ্ছে, প্রেগনেন্সির জন্য তার হেলথ স্ট্যাটাসটা অপটিমাম কিনা জানতে চাইতে পারে। সে কিছু টেস্ট আছে, আমরা টেস্ট করলাম, টেস্ট করে অনেক সময় দেখা গেল জাস্ট ফিজিওলজিক্যাল এনিমিয়া, সে খায় না, সেজন্য তার রক্তশূন্যতা, সেটা আমরা কারেক্ট করে দিতে পারি। আবার অনেক সময় ব্লাডের কিছু ডিজিজ আছে, সেগুলো রক্তশূন্যতা হিসেবে প্রেজেন্ট হয়, সেগুলো আমরা ইভালুয়েশন করতে পারি। সে তার পুরো বিষয়টা জেনে তারপরে প্রেগনেন্সি কনসিভ করবে আর কি। আচ্ছা, এবার একটু জানতে চাই, যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে, যারা আগে থেকে থাইরয়েডের সমস্যায় ভুগছেন বা ডায়াবেটিক প্রবলেমে ভুগছেন, তারা কি কি প্রিকশন নেবেন প্রেগনেন্সি বা কনসিভ করার আগে? আচ্ছা, ভালো কোয়েশ্চেন। থাইরয়েডের প্রবলেমটা এখন প্রতি 10 জনের মধ্যে দেখা যায় 4 জনেরই আছে।
এরকম। তো থাইরয়েডটা কি একটা হরমোন, আমাদের গ্ল্যান্ড থেকে বের হয়, খুব ইম্পর্টেন্ট একটা হরমোন, যেটা নাকি বডির আমাদের বডির যে মেটাবলিজম সেটাকে মেনটেন করে, প্লাস যে বেবি হবে তারও কিন্তু বাচ্চাটা অনেক সময় থাইরয়েডের হরমোনের ডেফিসিয়েন্সি থাকলে বাচ্চা কিন্তু হয় না, অনেকের কনসিভই হতে চায় না। সো আমরা যে ইনফার্টিলিটির ওয়ার্কআপ বা প্রেগনেন্সির ওয়ার্কআপে কিন্তু থাইরয়েড টেস্টটা করে নিই। যদি দেখা যায় তার হাইপোথাইরয়েড আছে, সে থাইরয়েডের হরমোন ওষুধ খাবে, আর হাইপার হলে সেটারও ওষুধ আছে, সে ওষুধ খেয়ে থাইরয়েড গ্ল্যান্ডটাকে অপটিমাম করে হরমোনটাকে লেভেলে এনে তারপরে সে কনসিভ করবে। থাইরয়েড হরমোন এমন একটা বিষয়, এটার ডেফিসিয়েন্সি থাকলে হয় কনসিভ হবে না, অথবা তার কনসিভ হলে অ্যাবর্শনের চান্স বেড়ে যায়। অ্যাবর্শন যদি নাও হয়, দেখা যায় বাচ্চা মানে ডেভেলপমেন্টাল ডিফেক্ট, সে দেখা গেল ডেলিভারির পর ওর বুদ্ধি একটু কম হবে, সে বুঝবে কম, আই মিন স্পেশাল চাইল্ড অটিজমের প্রবলেমগুলো হতে পারে। সো থাইরয়েড একটা ইম্পর্টেন্ট বিষয়, বাট যখনই আমি এটা কারেকশন করে নিব তখন কিন্তু আর এটা এত ম্যাটার করে না। সুতরাং দুইটার ক্ষেত্রে হচ্ছে থাইরয়েডের কথা বললাম এবং হচ্ছে রক্তশূন্যতার কথা বললাম, দুটোর ক্ষেত্রে হচ্ছে আমরা যদি আগে থেকে এই ব্যাপারে সচেতন থাকি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা বলতেই পারি যে একটা সুস্থ সবল আমরা হচ্ছে গর্ভকালীন সময় বা সন্তান আমরা পেতে পারি। এবার একটু জানতে চাচ্ছিলাম ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। আচ্ছা, ডায়াবেটিসের বিষয়টা কি, ডায়াবেটিস কিন্তু অনেক সময় দেখা যায় প্রেগনেন্সির আগেই সবার যে থাকবে তার কিন্তু না। ডায়াবেটিস জিডিএম বলে একটা টার্ম আছে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা হচ্ছে প্রেগনেন্সিতেই ফার্স্ট টাইম আমরা আইডেন্টিফাই করি। হয়তোবা তার আগেও ছিল, বাট যখন আমরা একটা পেশেন্টকে সুগার লেভেলটা প্রেগনেন্ট অবস্থায় বেশি পাবো তখন ওইটাকে আমরা বলবো জেস্টেশনাল ডায়াবেটিস। এটা হচ্ছে যেহেতু পেশেন্ট আগে থেকে জানে না তার সুগার আছে, হঠাৎ করে তার একটা খুব ভয় পেয়ে যায় যে আমার ডায়াবেটিস। প্রেগনেন্সিতে কিন্তু স্ট্রেসের কারণে ডায়াবেটিস হয়, খুব স্ট্রেসফুল একটা কন্ডিশন, মেন্টালি স্ট্রেস না শুধু বডিতেও স্ট্রেস থাকে, আমার বডির সব কিছু ভাগ হয়ে বাচ্চার শরীরে যাচ্ছে, সো বডিতেও স্ট্রেস থাকবেই। আর তাছাড়া প্রেগনেন্সিতে কিছু হরমোন আছে, যেমন হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, তারপরে প্রোজেস্টেরন হরমোনটা, তারপরে বিটা ইসিজি, এইসব যে হরমোনগুলো এগুলো কি করে গ্লুকোজটাকে রক্ত থেকে মাংসে আমাদের যে মাসলগুলোতে সেখানে আপটেক হতে দেয় না, যার কারণে রক্ততে সুগারের পরিমাণ বেড়ে যায়। তো এটাকে কি করতে হবে, খুব স্মুথলি হ্যান্ডেল করতে হবে, কারণ ডায়াবেটিসের কমপ্লিকেশন বলে শেষ করা যাবে না, এ টু জেড, মানে মাথা থেকে। ডায়াবেটিসের কমপ্লিকেশন যেহেতু বলে শেষ করা যাবে না, তবে এই বিষয়ে আমরা আরো জানবো একটি বিরতির পরে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় জটিলতা ও করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বেনজির হক পান্না। আমরা কথা বলছিলাম ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে এবং আপনি বলছিলেন জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন যে ডায়াবেটিসটা হয়ে থাকে সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। হ্যাঁ, ডায়াবেটিসের বিষয়টা যেটা বলেছিলাম যে ডায়াবেটিস নিয়ে যে কমপ্লিকেশনগুলো হয় সেটা বলে শেষ করা যায় না, বাট আমাদেরকে খুব স্মুথলি হ্যান্ডেল করতে হবে। যেমন ডায়াবেটিসে আমরা জানি যে ড্রাগ যেমন দরকার, ডায়েটটাও কন্ট্রোল করতে হবে, আবার খুব ডিসিপ্লিন একটা লাইফ লিড করতে হবে। সো প্রেগনেন্সিতে আবার এত স্ট্রিক্টও হওয়া যায় না, যেহেতু আমি যদি না খেয়ে থাকি বেবির গ্রোথ হবে কি করে। সো আমাদেরকে মানে ডক্টরের পরামর্শ অনুযায়ী, এটা আমরা বডি ওয়েট অনুযায়ী, বিএমআই অনুযায়ী কিন্তু একটা ক্যালোরি চার্ট করে দিই, ওই অনুযায়ী তাকে ডায়েট নিতে হবে, পাশাপাশি অল্প এক্সারসাইজ করতে হবে, যার ওষুধে সুগার কন্ট্রোল হবে না তাকে আবার ইনসুলিনে চলে যেতে হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ডেলিভারির পরে ম্যাক্সিমাম ডায়াবেটিস ভালো হয়ে যায়। আচ্ছা, প্রেগন্যান্সির পরে কি এই ডায়াবেটিসটা থেকে যাবে নাকি হচ্ছে ডায়াবেটিসটা থাকবে না? সেটাই বলেছিলাম, যার প্রেগনেন্সিতেই ডায়াবেটিসটা ফার্স্ট টাইম আমরা আইডেন্টিফাই করি তার দেখা যায় প্রায় 25% থাকতে পারে, 75%ই ভালো হয়ে যায়। হ্যাঁ, তারপরে 1.5 মাস যখন হয়ে যায় পিরিয়ডের পিরিয়ডটা, তখন দেখা যায় আরও 50% ভালো হয়ে যায়। তাহলে থেকে যায় খুব কম পোর্শন, বাট যার থেকে যায় তার জন্য এটা একটা সিগন্যাল যে তার কিন্তু ফিউচারে ডায়াবেটিস হতে পারে বা সেকেন্ড প্রেগন্যান্সিতে আবার ডায়াবেটিস হতে পারে। এবার আমরা চলে আসছি সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ধাপে, প্রেগন্যান্সির যে মধ্যবর্তী যে মাঝখানের যে 3 মাস, এই সময়টাতে আপনারা কি কি জটিলতা পেয়ে থাকেন? আচ্ছা, ওই সময়টাকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি। সেকেন্ড ট্রাইমেস্টারে মেইনলি যেটা হয় যে উচ্চ রক্তচাপ চলে আসতে পারে, ডায়াবেটিসের একটা ইস্যু আছে, রক্তশূন্যতা থাকতে পারে, তারপর প্রেগন্যান্সি মানে যদি দেখা যায় ইউটেরাসে আগেই একটা ফাইব্রয়েড ছিল বা ওভারিয়ান টিউমার ছিল, সেগুলোর জন্য তীব্র ব্যথা হতে পারে। আর সেকেন্ড ট্রাইমেস্টার বলতে তো আমরা 28 উইকস পর্যন্ত বুঝি, এই সময়ও কিন্তু মিসক্যারেজের একটা চান্স আছে, যেটাকে আমরা বলে থাকি সার্ভাইকাল ইনকম্পিটেন্সি। জরায়ুর মুখটা দেখা গেল 26 সপ্তাহ বা 25 সপ্তাহ,
টুইন প্রেগনেন্সি আছে বা ফাইব্রয়েড ইউটেরাস আছে, তার লেবার পেন উঠে গেল। লেবার পেন তো আর বলবো না, 28 উইক্সের আগে লেবার পেন বলা যাবে না, সেটা হচ্ছে পেন উঠে গেল এবং ইনএভাইটেবল অ্যাবর্শন, মানে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেল। তো এই ধরনের জটিলতাগুলো আমরা এই সময়টায় বেশি পেয়ে থাকি। আচ্ছা, এবার একটু জানতে চাই, আমরা যেহেতু জানি সেকেন্ড ট্রাইমেস্টার বা হচ্ছে কি দ্বিতীয় ধাপে কিছু টিকার বিষয় থাকে, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, টিটেনাস টিকার বিষয় থাকে, এই বিষয়ে একটু জানতে চাই কি কি টিকা এই সময় এবং কোন কোন সময় দেওয়া যায়। আচ্ছা, প্রেগনেন্সিতে যে টিকাটা আমরা খুব কমনলি ইউজ করে থাকি সেটা হচ্ছে টিটেনাস টক্সয়েডের এগেনস্টে, তো টিটি ভ্যাকসিন হিসেবে পাওয়া যায়, টিটি ভ্যাক্স। তো ওইটা যেটা হয়, যার কখনোই 15 বছর বয়স থেকে কিন্তু এই টিকাটা দেওয়ার ডিউ টাইম, তো যে ওই বয়সে এই 5টা টিকা নেয়নি, হ্যাঁ, তাকে প্রেগনেন্সিতে 6 to 8 মান্থসের মধ্যে 2টো টিকা নিয়ে নিতে হবে, 1 মাস অন্তর অন্তর, 6 থেকে 8 মাসের ভিতরে, যে কখনোই নেয়নি। আর যে নিয়েছে বাট তার 5 ইয়ার্স ওভার হয়ে গেছে, মানে 15-16 বছরে নিয়েছে বাট এখন তার 25 বছর, তার মানে তো সে 10 বছর আগে নিয়েছিল, সে প্রেগনেন্সিতে একটা ভ্যাকসিন নিয়ে নেবে। আরেকটা গ্রুপ আছে যে এখনো 15 বছর বয়সে দিয়েছে বাট এখন তার 18 বছর, সে এখন কনসিভ করেছে, তার কিন্তু প্লাস মাইনাস নিতেও পারে, নাও নিতে পারে। আচ্ছা, এবার একটু জানতে চাই, অসময়ে যদি গর্ভথলি থেকে পানি ভেঙে যায় বা জরায়ু মুখ খুলে যায়, আপনি যেমনটা বলছিলেন যে 6 মাসের মধ্যেও কিন্তু একটা রিস্ক থেকে যায়, তখন হচ্ছে আসলে কি করব? এটাকে তো আমরা প্রম বলে থাকি, প্রিমেচিওর রাপচার অফ মেমব্রেন। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি পেশেন্টের স্ট্রেস থাকে, মানে রেস্ট কম হয়, প্লাস কিছু ফ্যাক্টর থাকে, যেমন তার ঘন ঘন ইউটিআই হচ্ছিল, ঘন ঘন ভিজাইনাইটিস বা জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, কিংবা তার টুইন ট্রিপলেট আছে, এই পেশেন্টগুলোর কিন্তু পানি ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এই পেশেন্টগুলো যদি 28 উইক্সের আগে হয়, আমাদের দেশে তো জানোই লাইফ এক্সপেক্টেন্সি 28 উইক্সের পর, 28 সপ্তাহের আগে যদি হয়, বাচ্চাগুলোর ওয়েট খুবই কম থাকে, ওগুলো কিন্তু সার্ভাইভ করানো যায় না এবং অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হয় হসপিটালে গেলে। আর যদি 28 উইক্সের পর হয় বাট 34 উইক্সের মাঝখানে, ওটাকে প্রিটার্ম প্রম বলে, সেই ক্ষেত্রে আমরা বাচ্চাকে প্রপার ম্যানেজমেন্ট দিব, মাকে বা বাচ্চাকে অনেক সময় ট্রাই করি যদি পানিটাকে সিল করা যায়, এই যে মেমব্রেনটা রাপচার হলো যদি সিল করতে পারি, পেশেন্টকে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আমি যদি একটু টেনে নিতে পারি, তাহলে তো হলো, আগানো যায়। আচ্ছা, আগানো যায়। একজন দর্শক আমাদের সাথে ডেলিভারি করাতে হবে। একজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, এই বিষয়ে কিছু তথ্য জানার জন্য ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম ফাতেমা, জি ফাতেমা, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার 40 বছর বয়স। আমি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করেছিলাম, এখন তো আমার বাচ্চা নেওয়ার জন্য কি সম্ভব হবে? বয়সটা কত? বর্তমান বয়স 40 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। যিনি জানতে চাচ্ছিলেন, 40 ইয়ার্স মানে এক্সট্রিম এজ আর কি। তো আমাদের দেশ, আমাদের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে আমাদের জন্য প্রপার বাচ্চা নেওয়ার যে বয়সটা, সেটা 20 থেকে 35 পর্যন্ত আমরা এটাকে মোটামুটি ভয়মুক্তই বলবো। বাট 35-এর পর থেকে শরীরে এমনিতেই কিছু রোগ ব্যাধি বাসা বাঁধে, যেমন কারো ডায়াবেটিস থাকে, প্রেশার হয়ে যায়, তারপর হচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী পিরিয়ডটা কিন্তু বন্ধের টাইম চলে আসে, তাই না? 40-45-এ আস্তে আস্তে পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। তো ওই সময় যে ওভাম বা ওসাইটগুলো পাওয়া যায়, সেগুলো অত একটা হেলদি না। সেই ক্ষেত্রে প্রেগনেন্সিটা অনেক সময় দেখা যায় হার্মফুল হয় নিজের শরীরের জন্য। প্রেগনেন্সি হয়তো হয়ে গেল কোনো কারণে, তারপর দেখা গেল তার অসুখ বিসুখগুলো দেখা দিচ্ছে। আর বাচ্চাও অনেক সময় দেখা যায় একটু অ্যাবনর্মাল বেবি অনেক সময় হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে নেওয়া যাবে না, এটা বলা যাবে না, তাকে আগে প্রপারলি বডির চেক আপ করে নিতে হবে। বাচ্চা নেওয়ার প্রসঙ্গে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেমনটা বলছিলেন 30 থেকে 35 এজ পর্যন্ত এটা একটা সেফ পিরিয়ড বলতে পারি। তবে বর্তমানে সবাই দেখা যায় ক্যারিয়ার বা প্রফেশনাল দিকে চিন্তা করে হচ্ছে কি সবসময় এই যে প্রেগন্যান্সি প্ল্যানিংটা এটা খুব পরে গিয়ে করে থাকেন, 30 পরে গিয়ে করে থাকেন, সেক্ষেত্রে এটা কতটুকু ইম্প্যাক্ট পড়তে পারে? প্রেগন্যান্সিটা আসলে আগে নিয়ে নেওয়াটাই বেটার, কারণ ক্যারিয়ার তো পরেও করা যাবে। আর যারা একটু ক্যারিয়ারিস্ট তারা দুইটা প্যারালাল করতে পারে, বাচ্চাও নিল, ক্যারিয়ারের দিকেও একটু চোখ রাখলো। বাট যেটা হয় যে 35-এর পর গিয়ে প্রেগনেন্সি অনেক সময় হতে চায় না, তখন কিন্তু অ্যাসিস্টেড যে টেকনিকগুলো আছে সেগুলোর হেল্প নিতে হচ্ছে। তারপর তার এতদিন ধরে জমানো যে ক্যারিয়ার, সেটা কিন্তু ভাটা পড়ে যাচ্ছে, তাই না? সেজন্য প্রেগনেন্সি, যেহেতু একটা মেয়েকে প্রেগনেন্সির জন্য ট্রাই করতেই হবে, মাতৃত্ব নিতেই হবে, সেই ক্ষেত্রে 25 থেকে 30 বা 35-এর মধ্যে প্ল্যানিংটা করে নেওয়া বেটার। আর এর পরেও যে করা যাবে না, যেমন আমাদেরকে যে কোয়েশ্চেন করলো 40 ইয়ার্স, তাকে কিন্তু আমরা না বলবো না, সেই আগে তার বডির চেক আপ করুক, বডি চেক আপ করে তার ভিতরে কোনো প্রবলেম আছে কিনা একটু আইডেন্টিফাই করুক,
তারপরে যদি মনে করে যে বেটার আমি হেলদি, প্রেশার নাই, ডায়াবেটিস নাই, আমি হেলদি, মোটামুটি ভালো আছি, আমি সেক্ষেত্রে তারা আসলে ট্রাই করতেই পারে এবং পরবর্তীতে সে রেগুলার ডক্টরের ফলো আপে থাকবে। অবশ্যই। এবারে আমরা একটু প্রেগন্যান্সি থার্ড ট্রাইমেস্টার নিয়ে কথা বলবো, তবে তার আগে একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে আবার আলোচনায় ফিরছি। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় জটিলতা ও করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বেনজির হক পান্না। আমরা দ্বিতীয় ধাপ নিয়ে কথা বলে ফেলেছি, প্রেগন্যান্সির যে এখন থার্ড ট্রাইমেস্টার বা একেবারে শেষের 3 মাস, এই বিষয়ে একটু কথা বলতে চাই। শেষের 3 মাসে কি কি জটিলতা আপনারা দেখতে পান? শেষের 3 মাসটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা টাইম। হ্যাঁ, শেষের 3 মাস, যে প্রথম দ্বিতীয় ধাপ পার করে আসছে, সে এখন হচ্ছে চিন্তিত যে আমার ডেলিভারিটা স্মুথ হবে কিনা। সেই ক্ষেত্রে দ্বিতীয় বা প্রথম ট্রাইমেস্টার যে কমপ্লিকেশন, সেগুলো কিন্তু রান করে আসতে পারে। উচ্চ রক্তচাপের একটা বিষয় আছে, যাদের প্রথম থেকেই মানে প্রেশার বেশি, থার্ড ট্রাইমেস্টার এটা কিন্তু অ্যাগ্রাভেট হয়। কারণ কি, ওই সময় বেবির গ্রোথ বেশি হয়। পেটে প্রথম 7 মাসে একটা বাচ্চার ওয়েট থাকে 1 কেজি বা 1200 গ্রাম, কিন্তু লাস্টের 1-1.5 মাসে কিন্তু আর 2 কেজি বেড়ে যায়। সো ওই সময় বেবির ডিমান্ড বেশি থাকে, আর বেবির ডিমান্ড বেশি থাকলে মায়ের শরীর থেকে খাবার বেশি দিতে হয়। তখন যাদের আগে থেকে রক্তচাপটা বেশি ছিল, তাদের রক্তচাপটা আরও বেড়ে যায়। 1টা 2টা 3টা মেডিসিনেও দেখা যায় তার রক্তচাপ কন্ট্রোল করা যাচ্ছে না। তো তাকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে। ডেলিভারিটা তার কোথায় হবে, কখন করে ফেলা উচিত, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই বিষয়ে একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম, ডেলিভারির বিষয়ে বলছিলেন, অনেকে হচ্ছে দেখা যায় তাদের নির্ধারিত যে ডেলিভারির সময়টা থাকে সেটা অতিক্রম করে তারপর ডাক্তারের কাছে যান এবং বলে থাকেন যে আসলে আমার ব্যথা ছিল না বা কোনো রকম লেবার পেন আমার ওঠে নাই, তাই হচ্ছে আমি ডক্টরের কাছে আসিনি। এই বিষয়টা একটু জানতে চাই। পোস্ট ডেটেড প্রেগন্যান্সি বা পোস্ট টার্ম প্রেগন্যান্সি, আমাদের গর্ভে সাধারণত সন্তান 40 উইকস পর্যন্ত থাকবে। হ্যাঁ, তো অনেকেই দেখা যায় ডেটটা ওভার করেও বাসায় বসে থাকে। সেই ক্ষেত্রে ওদের যেটা আমার পক্ষ থেকে অ্যাডভাইস থাকবে, প্লাসেন্টা বলে একটা শব্দ আছে না, গর্ভফুল, সেটা কিন্তু খাবারটা কনভে করে মা থেকে বাচ্চার শরীরে। তো যখন টাইমটা ওভার হয়ে যায়, তখন কিন্তু প্লাসেন্টা ড্রাই হতে থাকে, এইজিং বলি আমরা। প্লাসেন্টা ড্রাই হতে থাকে এবং খাবার সে আগের মতো পাস করতে পারে না। তখন কিন্তু বাচ্চার খাবারের ডেফিসিয়েন্সি হয়, আস্তে আস্তে সে নড়াচড়া কমিয়ে দিচ্ছে। এবং যদি আমরা এটাকে মানে এই প্রবলেমটাকে নিয়ে ডক্টরের কাছে না যাই, তাহলে কি হবে, বাচ্চাটা ভিতরে কিন্তু আইইউডি হয়ে যাবে, মারা যাবে। তো যখনই ডেট ওভার হয়ে যাবে, আপনি চাইলে ওয়েট করতে পারেন, পেশেন্টকে আমি বলবো আর কি, আপনি চাইলে ওয়েট করতে পারেন, বাট আপনি একটা ডক্টরের পরামর্শ নিয়ে নেন। কারণ টাইম মতো ডেলিভারি হয়ে যাওয়ার কথা। আমরা জানি ডেলিভারির যে ডেট, সেটা 7 দিন আগে এবং 7 দিন পরের মধ্যেই হয়। অনেকের 2 সপ্তাহ আগেও হতে পারে, সবচেয়ে বেশি হয় 2 সপ্তাহ আগে। তা আপনি যদি ডেটটা ওভার হয়েছে, আপনি যদি আরও 2-3 দিন বা 7 দিন ওয়েট করতে চান, আপনি ডক্টরের পরামর্শ নেন। আমরা দেখবো কেন ডেলিভারিটা হচ্ছে না বা বাচ্চার কন্ডিশনটা কি। আচ্ছা, বাচ্চার নাড়াচাড়ার বিষয়ে একটা কথা জানতে চাচ্ছিলাম। একটা বাচ্চা দিনে, এই যে তৃতীয় ধাপে এসে দিনে কতবার হচ্ছে 10 থেকে 12 বার নাড়াচাড়া? আমরা যেটা বলি মাকে 9টা থেকে 9টা পর্যন্ত, রাতের 9টা, 10 থেকে 12 বার। তো অনেকে আছে ওয়ার্কিং লেডি, তারা তো 10 থেকে 12 বার ওইভাবে কাউন্ট করতে পারে না। আমরা বলি প্রতিবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার যদি মুভ করে, তাহলে ওটাকে মাল্টিপ্লাই করবেন। সেটা হচ্ছে স্বাভাবিক। 10 থেকে 12 বার। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিন। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর স্বপ্নে মাহমুদ নাবিলা বলছিলাম, টাঙ্গাইল থেকে। জি ডক্টর নাবিলা, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার টিটি ভ্যাকসিন ডোজ কমপ্লিট 15 বছর বয়স থেকে। তো আমি জানতে চাচ্ছিলাম যে ফার্স্ট প্রেগন্যান্সির ক্ষেত্রে মানে একটা ডোজ যে দিতে হয়, সেই ডোজটা কত উইকসের ক্ষেত্রে দিব, আমি কোন ট্রাইমেস্টারে কত উইকস? কোনো প্রশ্ন থাকলে? হ্যাঁ, প্রশ্ন মানে কি, ও তো নিজেই ডক্টর বলল, তার মানে তার তো 15 বছরে ভ্যাকসিন দেওয়া হলে এখন অনেকটা সময় পার হয়ে গেছে। আর প্রেগন্যান্সিতে ভ্যাকসিন দেওয়ার টাইমটা হচ্ছে 6 থেকে 8 মাসের মধ্যে, একটা দিলেই হবে যদি সবগুলো কমপ্লিট করা থাকে। আশা করছি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু আমাদের আলোচনায় ফিরে আসি। এবার একটু জানতে চাচ্ছিলাম, জরায়ুর বাইরে যদি গর্ভধারণ কেউ করে থাকেন, যাকে আমরা একটপিক প্রেগন্যান্সি বলে থাকি, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটা একটা রেয়ার কেস, তবে এতে প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকে, এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। একটপিক প্রেগন্যান্সিটা তো আসলে যদি জরায়ুতে কোনো ইনফেকশন থাকে বা আনপ্ল্যান্ড, অথবা প্রেগন্যান্সি হয়েছিল বাট সে চাচ্ছে না, কোনো মেডিকেশন নিয়েছে, এইসব ক্ষেত্রে মেইনলি হয়ে থাকে। খুব ডেঞ্জারাস একটা বিষয়। এক্ষেত্রে জরায়ুতে না হয়ে টিউবে হয়ে যায়।
তো কেউ কেউ শুরু থেকে একটু একটু ব্যথা অনুভব করে ওই যে প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে, এটা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে মেইনলি হয়। তো প্রথম যদি সে অল্প অল্প ব্যথা অনুভব করে, তারপরে আমি বলবো একটা আলট্রাসোনোগ্রাম করে দেখার জন্য। যদি দেখি আমি যে টিউবের মধ্যেই আছে, হ্যাঁ, তাহলে আমাকে কিন্তু একটা মেজার নিতে হবে। তারপরে আমি যদি পেয়ে যাই যে একটোপিক এবং টিউবে স্টাক হয়ে আছে, রাপচার হওয়ার আগ পর্যন্ত আমার কনজারভেটিভের ব্যবস্থা আছে, কিন্তু রাপচার হয়ে গেলে কিন্তু আমাকে এটা অপারেশনে যেতেই হবে। সো একটোপিক প্রেগনেন্সিতে যেটা হয়, পেশেন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রে সে বলতে পারে না সে যে প্রেগনেন্ট, মানে আনপ্ল্যান্ড আর কি। আর একটা হচ্ছে সিভিয়ার একটা পেইন হবে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে, এবং পেইনের সাথে ম্যাক্সিমাম দেখা যায় পেশেন্ট ফেইন্ট হয়ে যায়। ওই অবস্থাতেই তাকে আমাদের কাছে আনে। এবার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এই বিষয়ে একটু জানতে চাই, বাংলাদেশে মাতৃমৃত্যুর অন্যতম বা দ্বিতীয় কারণ কিন্তু খিঁচুনি, এবং আমরা জানি এই টাইমটাতে মায়েদের হচ্ছে জ্বর, ঠান্ডা, কাশি যাই হোক না কেন, তারা হচ্ছে যে স্বাভাবিক ওষুধগুলো খায় সেটা খেতে পারছেন না, এবং এই যে খিঁচুনির বিষয়টা যখন হয় তারা আসলে কিভাবে সেটা ম্যানেজ করবে? না, খিঁচুনিটা হচ্ছে যার আগে থেকে উচ্চ রক্তচাপ আছে তারই কিন্তু এই সময় খিঁচুনি বা একলামশিয়াটা হয়ে থাকে। আর একলামশিয়া ছাড়াও আরো কিছু কিছু এপিলেপসির জন্য খিঁচুনি হতে পারে, তাই না? আবার কারো আছে যে হঠাৎ করে লুজ মোশন হয়েছে, ডায়রিয়া হয়েছে, বমি হয়েছে, অনেক হঠাৎ করে একটু খিঁচুনির মতো হলো। তো উচ্চ রক্তচাপের যে ইয়েটা হয় খিঁচুনি, যেটাকে আমরা একলামশিয়া বলি, সেই পেশেন্টগুলোর প্রোফাইল আসলে খুব পুয়ার থাকে। দেখা যায় ওরা জানেই না প্রেশার বাড়ছে বা ওষুধ কখনো খায়নি। তো উচ্চ রক্তচাপ হলে সবসময় বিশেষায়িত হসপিটালে যেতে হবে, বিশেষায়িত, হ্যাঁ, যেখানে এটার ব্যবস্থা আছে, যে কোনো জায়গায় গেলে হবে না। এখানে মা এবং বাচ্চা দুইজনেরই লাইফ নিয়ে যুদ্ধ। সো মাকেও ম্যানেজ করতে হবে, বাচ্চাকেও ম্যানেজ করতে হবে। মাঝে মাঝে সিজারিয়ান সেকশন লাগে, অনেক সময় নর্মাল হয় কিন্তু বাচ্চা ছোট থাকে। তো আইসিইউ সমৃদ্ধ, এনআইসিইউ সমৃদ্ধ বিশেষায়িত হসপিটালে মাকে ট্রিটমেন্টে যেতে হবে। আর এই জন্যই বলবো যে প্রেগনেন্ট অবস্থায় আসলে প্রথম 12 সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট একবার হলেও ডক্টরের কাছে যাওয়া, না হলে তার যে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, হাই রিস্ক প্রেগন্যান্সি। এবং আমরা যেমনটা আপনি বলেন, এই যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হরমোন বা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স সবকিছু মিলে কিন্তু প্রেগন্যান্সিতে একটা রিস্ক থেকেই যায়, এবং এই সব কিছুর বিষয় কিন্তু পরিবার পরিজন সকলকেই হচ্ছে মা যে গর্ভকালীন বা গর্ভবতী মা রয়েছে তাদের প্রতি নজর দিতে হবে। খুব সুন্দর করে বললেন, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সনকলে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।